আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে টিস্যু কি, যে টিস্যু সরল বাংলা অর্থ হলো কোষ সমষ্টি, তাই না? আর টিস্যু প্রধানত দুই প্রকার। এই আর কিন্তু সতর্ক করবো না, জরিমানা নিব। টিস্যু সরল দুই প্রকার, একটা হলো সরল টিস্যু আর একটা হলো স্থায়ী টিস্যু, তাই না? তাহলে না, একটা ভাজক টিস্যু আর একটা হলো স্থায়ী টিস্যু। সরল আছে অবশ্য, তো পরে আছে। তাহলে ভাজক টিস্যু মানে কি, যে কোষ, যে টিস্যুর কোষ বিভাজিত হয়, যে টিস্যুর কোষ বিভাজিত হয়। স্থায়ী টিস্যু তৈরি হয় কিন্তু আবার ভাজক টিস্যু থেকে। কিভাবে খেয়াল করো, মনে করো এটা একটা ভাজক টিস্যুর কোষ, এটা যখনই বিভাজিত হয়ে এখানে একটা কোষ তৈরি করবে, তখন এটা আর ভাজক টিস্যু থাকবে না, এটা তখন স্থায়ী টিস্যু হয়ে যাবে। তাহলে ভাজক টিস্যু থেকেই তো স্থায়ী টিস্যু তৈরি হলো নাকি? আবার ধরো এই ভাজক টিস্যু এ যখন বিভাজিত হয়ে একটা নতুন কোষ তৈরি করলো, তখন এটা আবার স্থায়ী হলো, এ ভাজক হয়ে গেল। ভাজক টিস্যু সবসময় মূলেরও অগ্রভাগে থাকবে, কাণ্ডেরও সবসময় অগ্রভাগে থাকবে, পাতা টাতা সবকিছু অগ্রভাগের দিকে থাকবে, বুঝছো? আর নিচের দিকে এগুলো স্থায়ী টিস্যু হয়, সবসময় উপরের দিকে ভাজক টিস্যু থাকে, ঠিক আছে? তো আমাদের কিন্তু শরীরে এরকম ভাজক টিস্যু বলে এরকম কোনো টিস্যু নাই। আমাদের ক্ষেত্রে যেটা হয়, যে ধরো আমাদের একটা আঙ্গুলে মনে করো 4টা কোষ আছে, যদিও অনেক কোষ, তাই না? 4টা কোষ আছে ধরো, এখানে এরকম না যে এরা হলো ভাজক টিস্যু, তা না। বিভাজন কখন হবে? কোনো কারণবশত এই কোষটা মারা গেল, জেনেটিক্যাল মৃত্যু হতে পারে, 24 ঘন্টার মধ্যে একটা কোষ মারা যায়, আমাদের ত্বকে এগুলো বিশেষ করে, হ্যাঁ? ধরো এই কোষটা মারা গেছে, যেই মাত্র এটা মারা যাবে, সাথে সাথে এই কোষটা উদ্দীপ্ত হয়ে যাবে। মারা গেলে এর কিছু রসকস এই জিনগুলোতে টাচ করে আর কি, হ্যাঁ, বিভিন্ন এনজাইম, তখন জিন অ্যাক্টিভ হয়ে যায়, তখন এর বিভাজন শুরু হয়ে যায়। বিভাজন হয়ে এখানে সাথে সাথে একটা নতুন কোষ তৈরি হয়। তাহলে দেখা যাচ্ছে সবসময় আমাদের সমানকরণ থাকে, এই জন্য তো বলা হচ্ছে মাইটোসিসের অপর নাম কি, সমীকরণিক বা সমানকরণ, বুঝছো? তো আঘাত লেগেও যদি কেটে যায়, আঘাত লেগেও কেটে যায়, একই কাহিনী। এটা এটা নষ্ট হয়ে গেল, সাথে সাথে বিভাজিত হয়, তাই কি না? আর যদি এরকম হয় যে এই জিনের মধ্যে কোনো ত্রুটি আছে, তাহলে বিভাজন তো থামবে না, হতেই থাকবে। আর যখনই বিভাজন হতেই থাকে, তখনই সেটাকে আমরা কি বলি, টিউমার বলি, তাই না? এই যে বিভাজন ধরো হয়েই যাচ্ছে, কোনো থামাতে হয় নাই, তখন সে তো টিউমার হয়ে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ, কাটে ফেলতে হবে, ওই ইয়ে সহ কাটতে হবে, যে কোষটা ত্রুটি পূর্ণ আছে ওইটা সহকারে কেটে ফেলতে হবে। যদি একটা কোষ থেকে যায় তাহলে আবার হবে, বুঝতে পারছো? এই আর কি। হ্যাঁ হ্যাঁ, তোমরা ডাক্তার হলে তোমরা ওরকম কাটাকাটি করবা। কাটাকাটি ডাক্তার এখন হবা কিনা, না মেডিসিন বিশেষজ্ঞ হবা, মেডিসিন হবা, কাটাকাটি ভয় করলে মেডিসিন হবা। আচ্ছা, তাহলে এখন দেখো শুধু ভাজক টিস্যু কাকে বলে, দেখো শুধু ভাজক টিস্যু কাকে বলে, এটা আসছে সিলেট 30 সাল। লেখো, লিখলে কি হয়, তোমার মনে হবে যে এটা তো খুবই গুরুত্বপূর্ণ, এটা তাহলে মুখস্থ করতে হবে। লেখো কত বলবে, এটা তো আপনি গুরুত্বপূর্ণ, স্যার আপনি বইটা খুলুন। এটা লিখতে কি করে, সিলেট বোর্ড 23 সাল কয়ের জন্য, সিলেট বোর্ড 23 সাল কয়ের জন্য। আরেকটা কোশ্চেন আসছে, ভাজক টিস্যুর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এটা হলো অ্যাডমিশনে আসছিল মেডিকেলে 22 সালে। এই ভাজক টিস্যুর সকল বৈশিষ্ট্য মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি পারবা। দুই একটা দেন, ভাজক টিস্যুর সব মানে বৈশিষ্ট্য বলতে কোনটি ভাজক টিস্যুর বেলায় প্রযোজ্য নয় আসছে, তো তার মানে সবগুলোই করতে হবে, 9 আসছিল। হ্যাঁ বলো। আচ্ছা, এরপরে দেখো ভাজক টিস্যুর কাকে বলে হলো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, এর মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো একটু দাগাও। 1 3 4 5 1 3 4 5 7 8 10 11, এগুলো বেশি কম বেশি সবসময় আসতে হবে। আচ্ছা, তাহলে এগুলো একটু বুঝতে হবে, কারণ যেহেতু এটা গুরুত্বপূর্ণ। দেখো এটাও কিন্তু বোর্ড পরীক্ষা আসছে, যে রাজশাহী বোর্ড 21 সালে সরাসরি গয়ের জন্য আসছিল, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য গয়ের জন্য আসছিল, বুঝছো? তাহলে তার মানে গুরুত্বপূর্ণ। যশোর বোর্ড 21 সালে গয়ের জন্য আসছিল, মানে এই ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। হ্যাঁ, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য 11টাই করবা, নতুন বই 13টা আছে, 13টাই আছে, আমার বই 13টা আছে। আচ্ছা, তাহলে দেখো কি কি আছে। কোষগুলো জীবিত, অপেক্ষাকৃত ছোট এবং সমব্যাসীয়। দেখো তো এখানে সমব্যাসীয়, সব সমান সমান মিলছে। তারপর বলছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের মধ্যে দেখো
2 নম্বরে একটা কথা বলছে যে ভাজক টিস্যুর কোষগুলো সর্বদা বিভাজন ক্ষমতা সম্পন্ন, সবসময় বিভাজিত হতে থাকে, যার জন্য উদ্ভিদ বড় হতে থাকে। ভাজক টিস্যুর কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার বা সর্বদাকার। এই টিস্যুর কোষগুলো সেলুলোজনিত পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট। সেলুলোজের বাংলা অর্থ কি? আঁশ। হ্যাঁ, ধন্যবাদ। কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারের এবং দানাগুলো ঘন সাইটোপ্লাজমে পূর্ণ থাকে। এগুলো বুঝতেও পারবা, যেগুলো বুঝবে না সেটা বলি। হ্যাঁ, যেমন দেখো এই 7 নম্বরে এই টিস্যুর কোষগুলো বিপাকীয় হার বেশি, মানে ভাজক টিস্যুর বিপাকীয় হার বেশি, সর্বদাই সক্রিয় বিপাকীয় অবস্থায় থাকে। মানে কি বলতো? বিপাকীয় হার বেশি। বিপাক মানে কি বলো? বিপাক কি বলো? কে চেষ্টা করো? নিশাদ চেষ্টা করো তো। আমি জানি তুই পারবি না। তাহলে জোগাড় বলো, তাহলে তুমি তো পারবে। আপনি পারবেন না। আচ্ছা, তাহলে মেয়েদের মধ্যে থেকে আমি পারি। কি করে? আমার একটু মনে হচ্ছে চলে মধ্যে সরল একটু বেশি কাছাকাছি। আচ্ছা শোনো, আমি বলি, মনে রাখবা, বিপাকীয় কথাটার অর্থ হলো কোষের মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া ঘটে ওটাকে বিপাক বলা হয়। আর এটা বলতে কিন্তু বলনি। আর পরিপাক কাকে বলে? পরিপাক কখনো কোষের মধ্যে হয় না, কোষ দিয়ে ঘেরা থলির ভিতরে হয়। বুঝছো? হ্যাঁ, ওটাই, যেটা হজম হয় সেটাই। হ্যাঁ, সেটা করে বলা হয় পরিপাক। আর বিপাক মানে কোষের ভিতরে, কোষের মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া ওটাই হলো বিপাক। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আর কোনটা বুঝবে না, আরেকটা বুঝবে না হলো 10 নম্বর। প্লাস্টিড গুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। প্রোপ্লাস্টিড মানে কি? প্রো মানে কি? আদি। আদি প্লাস্টিড। আদি প্লাস্টিড দেখতে কেমন জানো? আদি প্লাস্টিড দেখতে কেমন খেয়াল করো। আদি প্লাস্টিড যারা, তারা দেখতে কেমন হয়? আদি মানে পুরাতনই বোঝায়। আদি মানে নতুন কিছু, এরকম। আদি হচ্ছে যারা হলো পরিণত হয়নি, এটা হলো একটা আদি প্লাস্টিক, প্রোপ্লাস্টিক। আসলে প্লাস্টিক কিরকম? হ্যাঁ, ওই যে এই থাইলোগার্ড গুলা কেমন মনে না, এদের এরকম এদের একটার সাথে একটা এরকম লেগে লেগে থাকে না, এটা হলো প্লাস্টিক। আর এটা কি? প্রোপ্লাস্টিক। এটা হলো প্রোপ্লাস্টিক, এটা হলো প্রোপ্লাস্টিক। হ্যাঁ, আর এটা হলো শুধু প্লাস্টিক। হ্যাঁ, ফাইনাল পরীক্ষার জন্য কোন অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট একটু বলে? অধ্যায়গুলো মানে একবার বলে না, আপনি বলেছেন কোন অধ্যায় থেকে কমন রাখবে। আচ্ছা আচ্ছা, শোনো, তোমাদের হচ্ছে 8টা যে কোশ্চেন হবে, 8টা কোশ্চেন যেটা হবে, 8টা অধ্যায়। হ্যাঁ, মানে ফার্স্ট পার্টের যে 8টা অধ্যায় হবে, তার মধ্যে 12 অধ্যায় যেটা, এই অধ্যায় থেকে খুবই কম কোশ্চেন হয় 12 অধ্যায় থেকে। হ্যাঁ, আর তাছাড়া আর কি তোমার এদিকে যে 6, 7, 8 এই 3টা অধ্যায়ের মধ্যে থেকে একটা অধ্যায় থেকে কোশ্চেন হয়, আর বাদ বাকি সব অধ্যায় থেকে একটা করে কোশ্চেন, এরকম আর কি। এই জন্য 12 অধ্যায় থেকে কোশ্চেন খুব কম হয়। এটা তুমি বাদ দিতে পারো, 12 অধ্যায়টা সৃজনশীলের জন্য বাদ দিতে পারো। এমসিকিউ সব অধ্যায় থেকে করা, সৃজনশীলের জন্য 12 অধ্যায় টোটালি বাদ দিতে পারো। বুঝছো? প্রথম 6 অধ্যায় তো বেশি। হ্যাঁ, পরীক্ষা আগে আপনারা জিজ্ঞাসা করেন স্যার, এখন বলতে। আচ্ছা শোনো, পরীক্ষার আগে বলতে টেস্ট পরীক্ষার পরে তোমাদের একটা সাজেশন দেওয়া হয়, ওই সাজেশনের বাইরে থেকে ক খ গ ঘ একটাও বাইরে আসবে না। বুঝতে পারছো? টেস্ট পরীক্ষার পরে স্যার আগে যাচ্ছে, স্যার আগে বলেন। হয়ে গেল ওরা স্যার পড়ার মনে হয় স্যার, আমরা তো ভালো স্টুডেন্ট, প্রতিদিন একটা করে পড়বো। সবাই জানে না, ওই তোমার হচ্ছে তখন হয় কি যে কোশ্চিন করার দায়িত্বে ধরো আমি আছি আর অন্য টিচার থাকে, হাফ হয় কে কোনটা করছে। হ্যাঁ, তো কে 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 আর কি কে কে তোমার হচ্ছে যে যারা যারা থাকে না তাদের সাথে একটা টেস্টের পরপরই পরীক্ষার কোশ্চেনগুলো হয়, তো ওই সময় একটু আন্দাজ পাওয়া যায়, তো তাই সাজেশনটা করা স্যার সাথে কি থাকবে স্যার, মানে কয়টা মানে যারা যারা আসে কে কোনটা জমা দিচ্ছে ওই জন্য আর কি। অভিন্ন বোর্ড হয়েছে না, অভিন্ন এবার অভিন্ন হলেও তোমার হচ্ছে যে অভিন্ন হলেও জমা তো এক জায়গায় ঢাকাতে হয়েছিল। আস্তে আস্তে ওই পথটা তো ওই তারপরে তো লটারি হয়, যেটা বলতে আমাদের গুলা কি কি জমা দিচ্ছে এটা হয়, তারপরে লটারি হয়, কোনটা উঠবে এটা বলা মুশকিল।
কাছাকাছি হয় দেখা যায়। আচ্ছা দেখো যে এবার দেখো ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের মধ্যে থেকে আর কোন সবগুলো বুঝতে পারার মতো, আর কোনোটাই না বোঝার মতো নাই। এবার দেখো ভাজক টিস্যুর কাজের দিকে আসছে। ও অ্যাডমিশন এখান থেকে কোশ্চেন আরো আসছে দেখো, যেমন ওরা অ্যাডমিশনে আসছিল একটা কোশ্চেন যে এই যে বিপাকীয় হার বেশি, কোন টিস্যুর বিপাকীয় হার বেশি? জগন্নাথে আসছিল 21 সালে, ঢাকা ইউনিভার্সিটি 17 সালে আসছিল। আর 2 নম্বর পয়েন্টটাও কিন্তু আসছিল জাহাঙ্গীরনগর 24 সালে। ওই যে ভাজক টিস্যু সর্বদা বিভাজন ক্ষমতা সম্পূর্ণ, এটা জাহাঙ্গীরনগর 24 সালে আসছিল। এক নম্বর বললাম হচ্ছে জাহাঙ্গীরনগর 21, ঢাকা ইউনিভার্সিটি 17, 2 নম্বর হলো জাহাঙ্গীরনগর 24। আর ভাজক টিস্যুর কাজের এখানে 2 নম্বরটা আসছে কুষ্টিয়া ইউনিভার্সিটি 18। কুষ্টিয়া 2 নাম্বার। হ্যাঁ, ভাজক টিস্যুর কোষ বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়। এটা তোমাদের সময় থেকে অ্যাডমিশন নাও হতে পারে রেজাল্টের ভিত্তিতে, এমনিতে দেব না। সত্যি কথা এরকম চিন্তা ভাবনা বাহ, বাহ, বাহ। রেজাল্ট ভালো করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে না। ইয়ে বলছে, শিক্ষামন্ত্রী বলছে এটা কিভাবে হয়? না তোমার হচ্ছে রেজাল্ট ভালো না, তুমি রেজাল্ট ভালো করলে চয়েস দিবা তো, ধরো মেডিকেল চয়েস কলেজের মতো। হ্যাঁ কলেজের মতো, কলেজ চয়েস। হ্যাঁ রেজাল্ট ভালো করলে স্যার, হলো, medical তোমার student ভালো হলে হয়ে গেল। স্যার, তখন কষ্ট করে পরীক্ষা দিতে হবে। স্যার মেডিকেল স্টুডেন্টরা, হ্যাঁ মেডিকেল স্টুডেন্টরা ওই তো সব জায়গায় চয়েস দিতে না। ধরো যে মেডিকেলে ভর্তি হতে চায় তো সেটা ধরো প্রথমে ধরো 1 নম্বরে দিল স্যার এটা ডিএমসি, কিন্তু স্যার ঠিক হবে না। না নাম্বার যার বেশি সে চান্স পাবে এইভাবে। আচ্ছা, সবাই তো সমানভাবে খাতা দেখে না স্যার। অনেকে ভুল দেখে খাতা। একটা ভাগ্যের মতো করা যায়। একটা তোমার খাতায় দেখা গেল বেশি বেশি নাম্বার দিয়ে আর দেবে। সবার খাতা ওটা একটা হয়, সবটার হয়। মনে হলো হবে। আচ্ছা যাই হোক, ওটা আবার ভালো দিকও, ওটা ভালো দিক কারণ যে তোমার একটা অ্যাডমিশনের তো অনেক টেনশন, অনেক পড়াশোনা, ওটার থেকে বাঁচে গেলাম। ফ্রি ডিএমসি এটা চান্স মনে হয় ইন্ডিয়া মনে হয় এই পদ্ধতি। হ্যাঁ ইন্ডিয়া এই পদ্ধতি আছে, হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়াতে এই পদ্ধতি আছে। ইংরেজি ছিল না। যাই হোক, তোমার হচ্ছে রেজাল্ট ভালো হলে তোমার, তার মানে কি তোমার বোর্ড পরীক্ষা ভালো করতে হবে। তাহলে তোমার বোর্ড পরীক্ষা ভালো হলে তোমার আনাআনি হয়ে গেল, কত সুবিধা। ওইভাবে তারপর আবার যারা বিশ্ববিদ্যালয়ে করবে না, যারা বিশ্ববিদ্যালয়ে করবে, বিশ্ববিদ্যালয়ে ওইভাবে র্যাঙ্কিং অনুযায়ী নাম্বার অনুযায়ী হবে। তুই যাওয়া দিয়েছিস না এবারই করতো, কিন্তু হচ্ছে যে এবার করলো না, তাই পরের বার করবে। প্রথমবার তাই এর পরের বার করবে। হ্যাঁ ও শিক্ষামন্ত্রী না থাকতে পারে, বলা যায় না। হ্যাঁ অনেকে বলছে হাসরাত আব্দুল্লাহকে শিক্ষামন্ত্রী বানাতে পারে। না না ওই ছেলে যোগ্যতা ওই এমপি যোগ্যতা আছে। মানে আন্দোলনের যোগ্যতা আছে কিন্তু না আচ্ছা দেখো, কাজের মধ্যে থেকে কাজটাও ক্ষয়ের জন্য করে রাখবা। যে কোনো 3টে পড়বা 4টার মধ্যে। কোনটা স্যার? কাজ ভাজক টিস্যুর কাজ ক্ষয়ের জন্য করবা। শীর্ষক ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, এতে সরু গাছ ক্রমে উঁচু ও লম্বা হয়। পার্শ্ব ভাজক টিস্যুর কোষ বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়। ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়, এটা তো জানোই। ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়, এগুলো সোজা বানায় লিখতে পারবা। এবার দেখো ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ। এই শ্রেণী বিভাগের মধ্যে উৎপত্তি অনুসারে রাজশাহী বোর্ড 21 সাল ভয়ের জন্য আসছিল, মানে 4 মার্কের। অবস্থান অনুসারে আগ পর্যন্ত লিখতে হবে, উৎপত্তি অনুসারে। হ্যাঁ রাজশাহী বোর্ড 21 সাল ভয়ের জন্য। এবার বই নিয়ে আসতে হবে, বই না তো বই নিয়ে একটা স্যার পুরাতন স্যার, একজন ওল্ড ইজ গোল্ড স্যার। পুলিশ বল লিখতে হবে তো। নতুন আগে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো লিখতে পারবা। বোর্ড পরীক্ষাটা দাঁড়ালে গুরুত্ব বাড়বে, তোমার পড়ার ইচ্ছাটা ভালো হবে। মনে হবে আর এটা তো আসছে বোর্ড পরীক্ষায়, ভালো করে পড়ি, তাই না? এগুলো লিখতে হবে। আমি কষ্ট করে এগুলোতে আমি কষ্ট করে করছি, আমি আরাম করে করছি, তোমাদের উপকারের জন্য তো করছি এগুলো, নাকি? আচ্ছা রাজশাহী বোর্ড 21 সাল ভয়ের জন্য। আচ্ছা এটা একটু বুঝে নিই, উৎপত্তি অনুসারে মানে কি। প্রথমে দেখো প্রো মেরিস্টেম, মেরিস্টেম মানে ভাজক টিস্যু। হ্যাঁ প্রো মেরিস্টেমের বাংলা লিখেছে প্রারম্ভিক ভাজক টিস্যু, মানে কি শুরুর দিককার ভাজক টিস্যু। শুরুর দিককার ভাজক টিস্যু সেটা কেমন? মনে করো এটা একটা ভ্রূণ। হ্যাঁ মনে করো এটা একটা ভ্রূণ। ভ্রূণের আগাতে এবং নিম্ন দিকের আগাতে দুই জায়গাতেই অনেক কোষ আছে। ধরো এখানে কোষ আছে, তাহলে এগুলো টিস্যু। যেহেতু অনেকগুলো কোষ, তাহলে এটা টিস্যু। তো এখন
ভ্রূণের আগাতে এবং নিম্ন প্রান্তের আগাতেও দুই জায়গাতে যে কোষগুলো আছে এই কোষগুলোকে বলা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, মানে শুরুর দিককার ভাজক টিস্যু। এগুলো কি বলা হচ্ছে একে নাম, নাহলে পরে বুঝতে পারবো না। স্যার আপনি টি-শার্ট দিবেন না? হ্যাঁ স্যার একটা টিচার বই ছিল স্যার, বই ফার্স্ট ইয়ার তো বানিয়ে গেল বই। হ্যাঁ স্যার যারা সেকেন্ড ইয়ার ফুল পেড করছে তারা নিয়ে নিবা। স্যার ফার্স্ট ইয়ারে First year এ ফার্স্ট ইয়ার পার না এখন? না স্যার আমার দেখ তাহলে চাও নিতে আজকে যাও চেয়েছি নিবা। স্যার। এই কোনটা পড়া শেষ করা হবে তারপরে পড়া শেষে মনে দেওয়া হবে। স্যার বলা যায় ওইটা বউ নিয়ে গেছে দেখছো? বই পাইনি তার জন্য ফেল করেছি হ্যাঁ স্যার। ফার্স্ট ইয়ার বই না স্যার, যোগ করে স্যার একদম। একটু কথা খালি কথা বলতে হবে। বই পেলো আর আপনি কারণ বইলে দেখতে থাকি স্যার বলে এমনি স্যার এটা হলো প্রারম্ভিক। একটা ভ্রূণের আগাতে যে কোষগুলো থাকবে সেটা হলো প্রারম্ভিক। হ্যাঁ, ভ্রূণের চেহারা তো আর সবুজ হয় না। হ্যাঁ, তো সাধারণত ম্যাক্সিমাম সাদা ধরনের হয়। হ্যাঁ, এরকম হয়। তো এই প্রারম্ভিক ভাজক টিস্যুর যে কোষগুলো আছে, শুরুর দিককার ভাজক টিস্যু, এইটা বিভাজিত হয়ে আবার যে কোষ তৈরি করবে, এটা বিভাজিত হয়ে যে কোষগুলো তৈরি হলো, এই কোষগুলোকে বলা হচ্ছে প্রাইমারি। এটার নাম হলো প্রাইমারি। এর নাম হলো প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে প্রারম্ভিক বিভাজিত হয়ে যে কোষগুলো তৈরি করলো তার নাম হয়ে গেল প্রাইমারি। এখন দেখো সংজ্ঞাটা সহজে বুঝতে পারবা। আঁকা হয়েছে কি ছবিটা? আচ্ছা, এখন দেখো, না পরীক্ষায় আঁকতে হবে না, কিন্তু বুঝিয়ে রাখার জন্য আঁকতে হবে, বুঝতে সুবিধা হবে পরে, নাহলে কিন্তু পরে আর বুঝতে পারবে না কোনটা কি। দাগাই তোমাদের ফ্রি পিকনিকের কথা বলছি যাতে পড়াশোনায় মনোযোগ আরো বেশি হয়। যে সারা পড়াশোনার মনোযোগ ফ্রি তো স্যার টাকা লাগবে স্যার, বাকি টাকা দিতে হবে। না লাইটসে তো আর টাকা লাগবে, অন্য লাইটসে তো আর টাকা লাগবে না, কোর্স ফি দেওয়া লাগবে না, অন্য তো ওটা তো এমনি দিতে হবে, অন্য দিতে হবে, তো দিয়ে ওটা দিতে হবে, একবারে দেওয়া ওটা তো লাগবে। বাসা থেকে দিবি। অন্যগুলো দেখানো দেই ভর্তি হয়ে যাবে। আপনারা ফুল দিয়ে দেবো, অন্য স্যাররা কি বলবে? জি স্যার জি ওই স্যাররা কি ফ্রি পিকনিকে নিয়ে যাবে না তো? তাহলে আমি যদি নিয়ে যাবো তাহলে বলবো সেদিন এটা আগে লাগবে, তাহলে তো দিবে। 1000 টাকাতে পিকনিকে নিতে হয়, একদিন 1000 টাকা দিয়ে একেবারে কোর্স ফি দিতে হবে। আর গরিব মানুষের আপনার স্যার দিনের দিন এইভাবে চাই কতদিন চলে গেল না খেয়ে স্যার, আর আপনি স্যার একদিন। বুঝছে? আচ্ছা, তাহলে এবার একটু বইয়ের ভাষা দেখো, তাহলে বুঝতে পারবা। বইয়ের ভাষা কি বলছে? প্রারম্ভিক যে মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশে যে ক্ষুদ্র অঞ্চল রয়েছে, এই দেখো, এটা ধরো মূল, এখানে শীর্ষ দেশে ক্ষুদ্র অঞ্চল আছে, আর এটা হলো কাণ্ডের ভ্রূণ কাণ্ডের শীর্ষ দেশে কিছু ক্ষুদ্র অঞ্চল আছে। তো হচ্ছে এই অঞ্চলের যে টিস্যুগুলো আছে, বলছে অঞ্চল রয়েছে, সেখান থেকে পরবর্তী প্রাইমারি ভাজক উৎপত্তি ঘটে। তাহলে এখান থেকে পরবর্তী প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি ঘটলো। এবার প্রাইমারি ভাজক টিস্যুর ক্ষেত্রে কি বলছে দেখো, বলছে যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে, এই দেখো এই লালটা ছিল কি ভ্রূণ, তাহলে ভ্রূণ অবস্থায় এটা উৎপন্ন হয়েছে। এই নীলটা কি ভ্রূণ অবস্থায় উৎপত্তি হয়েছে, তাহলে এটা হলো প্রাইমারি। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তাহলে আমরা প্রাইমারি ভাজক টিস্যু হলো। এবার সেকেন্ডারি ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যু কি বলছে? যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু থেকে পরবর্তী সময় উৎপন্ন হয়, এটা একটু বেশি বুঝার আছে। হ্যাঁ, তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। সেকেন্ডারি ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থার অনেক পরে সৃষ্টি হয়। উদাহরণ করক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এটা একটু বুঝার আছে, এটা আঁকো সবাই, না হলে বুঝতে পারবে না। এটা এটা বোঝার জন্য একটু বই থেকে না কাপড় আরে বাবা আগে দিছি তোরা কষ্ট করে নিজের অভিজ্ঞতা দেখো না অভিজ্ঞতা দিয়ে কি হয়? দেশি বইতে পাস করে দেখাচ্ছি, আচ্ছা তো পাস করেছি পাস করে ক্লাস হয়েছে, আঁকো। পাস করে ভুল দেখাচ্ছে, এটার ভিতরে নিতে চাই বাঁচাতে পূরণ করবে। আচ্ছা, তো স্থায়ী টিস্যুর ব্যাপারটা আসলে কখন হয়? প্রথমে ধরো ভাজক টিস্যু যখন উপরের দিকে বৃদ্ধি পায়, মূলও যখন নিচের দিকে বৃদ্ধি পায়, এক পর্যায়ে তারা ফিল করে যে আমাদের পোস্তে বড় হওয়া দরকার। তখন তারা হচ্ছে স্থায়ী টিস্যুগুলাই বিভাজনক্ষম হয়ে গেল। বিভাজনক্ষম হয়ে গেলেই তার সেটাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু, মানে পরবর্তীতে ভাজক টিস্যু হয়েছে, আগে ভাজক টিস্যু ছিল না। বুঝা গেল? এরকম ব্যাপার। তো সেটার হলো উদাহরণ হিসাবে করক্যাম্বিয়াম কোনটা দেখো,
এটা মনে করো একটা কাণ্ডের আংশিক প্রস্তুচ্ছেদ, একটু আঁকো। এটা মনে করো আংশিক প্রস্তুচ্ছেদ। খাতা আনতে বলি ওই খাতা দিতে The student, the science student, এই না তুমি কি আউট করে দিতে দাও তো খাতা দিয়ে। কলম দিয়ে খাতা দিয়েছি বা এটা থেকে লিখে দাও তো। তো ভালো বলেছিল এই এই এমন হবে স্যার তাই কত ভদ্রতার সাথে লিখে দিল ছেলে হবে কলম নেই ছিল বিনা খাইলে একটা কলম দেন স্যার। আমার কলম দিতে হবে। আল্লাহ, কলম স্যার নিয়ে অনেকগুলো কলম ছিল। মার্কার পেন একটা দিয়ে দেন এখানে আছে এটা। ওগুলোর কাছে একটা ভালো দামি কলম লিখছে তো, লিখলেই হলো। হাত দেন না তো বেশি কি কলম এই কলমে হেড নেড়ে দিলে কলম দিচ্ছে, তাও বলছে যে ভালো কলম দিতে হবে। দেখো তো ওই যে স্যার বসতে দিয়েছেন শুতে চান সবার জায়গায় যাওয়া দরকার। তবে যারা সাঁতার জানে না তারা সুইমিং পুলে নামবা না। স্যার জানি আপনি ফ্রি রাইড দিবেন টেনশন নেই সমস্যা নেই, জীবনে চোখে না রাখবো। স্যার দেখতে যা ডুবে গেলে আমার দোষ নাই। সবই আছে চার না স্যার মেরে খাবো। হাতে কোনো লিখে দেবো আপনার কোনো দোষ না স্ক্যান করে লেখে পাশে না এটা দিন ধরে দিতে দেবে সত্যি সাবেরাতে একজন সুইমিং পুলে ডুবে মারা গেছে, জানো কি তোমরা? স্যার কত দিন স্যার? হ্যাঁ, কত দিন স্যার? এই 1 বছর আগে। কে জানিস কত মানে কত ফিট দিন স্যার? ও আচ্ছা, ওই যে মিডিলে বলে অনেক গভীর বলে মেয়ে মানুষ ওই মিডিলের মধ্যে চলে গেছিল। মেয়ে মানুষ মারা গেছে ছেলে ছেলে মানুষ। মাস পরে করে বিয়ে করে ইনশাআল্লাহ আন্টিও না স্যার। সুইমিং পুলে সব আর মানুষজন দেখতে পারেনি, কারণ হচ্ছে যে সবাই তো ব্যস্ত নিজ নিজ মানে গোসল করা নিয়ে বা সাঁতার কাটা নিয়ে, ওই খেয়াল করে পায়ে তুলে মরে গেছে মানুষ যে এভরিথিং নিয়ে যাবে না ওদের বাঁচা যায় তারপরে খেয়াল করলেন কবে স্যার? ও যখন ভাসে উঠছে তখন হাসির উঠতে মানুষ এমনি হাসি থাকে না। না না দেখছি যে চুপচাপ ভাসে আসছে তখন। একটু বাংলা আছে তখন খেয়াল করছে, আমি ডুবে যাচ্ছি তখন খেয়াল করি। ওই তো ওই জন্য বলছি সাঁতার না জানলে সুইমিং পুলে নামবা না। জানিস সমস্যা নেই স্যার, এই আর স্যার সাদা সিজারি ডুবাই ওঠা জানে না তার মানে। বাড়ি ছাড়া নেই। না স্যার পারে না আমাকে কিছু না বলে দাও ইসনে নেবে অসুবিধা নেই রিস্ক খেতে লাইফ জায়গায় না না বলে তো বললাম। রিস্ক খেতে ডুবে মারা গেলে তখন আফসোস করবে যে বিয়েটা হলো না মারা গেল। হ্যাঁ স্যার এইটা বড় আফসোস থেকে ভালো কথা মনে করে দিলেন আপনি, বিয়ে করার পরে। কর্পোটেমিয়া। আচ্ছা, জিনিসটার বাংলা আমি পরে বলছি। হ্যাঁ, বহিত হাইপোটারমিস অথবা কর্কেমিয়া পরে বাংলা বলছি, আগে এগুলো একটু ইয়ে করো। প্র্যাকটিক্যালি আছে তো তাই অনেক প্র্যাকটিক্যাল দিদি কি ব্যবহার আমার তো আছে কিন্তু করি না। আমি এটা রাখলাম তো দাস ও কত বড় খেলে ও না শুধু আবার পরে সেলা আমরা কি করব সাইডে ওটা কি লেখার পরে স্যার ওটা পিছে দেবো? না না না, এটা বলতে আমি দিই। দাঁড়াই দেবে অসুবিধা নেই আপনাকে রাখেন ও আমাদের তো বোঝার অপশন আপনার নাই তো স্যার। তোমাদের তো অপশন নাই। হ্যাঁ স্যার। কি আচ্ছা, হয়েছে একটু থাক, এইটুকু শুধু পরিবর্তন করো। আমাদের তো রেড পেন তার কোনগুলো মোছা লাগবে হাফসা করে তুলে মুছতে সব হ্যাঁ স্যার মুছে যেটুকু মুছার আর স্যার ওই গোল গোল চাপটা ওটা থাকবে। এগুলো ডিম দাঁড়া লাগবে স্যার আপনি আপনার ভুলটা বুঝে দিলেন স্যার, আমরা কি করব? এখন আমার কি করছি? ওই জন্য তো পেন্সিল দেখতে হয়। যে সাল হলো গোল গোল চাপটা ওই জন্য পেন্সিল দেখতে হয়। পেন্সিল দেখলে তো ভুল হলে সাথে সাথে পেন্সিল তো ছোট হয়ে যায় পেন্সিলটা আছে দেখেন আমার পেন্সিল ছোটবেলায়, জি স্যার কত বড় বড় হয়ে গেছে এখনো তোমাদের ছোটবেলায় আছে, এখনো বড় হয়নি।
এখনো ছোটবেলা, এর কথা ছোট হয়েছে এখনো তো ছোটবেলা। এখন কে বলছে তোমরা বড়বেলা হচ্ছে না স্যার এখন যুবক না? 18 বছর সরকারি নিয়মে 18 বছর হয়নি তোমাদের। না হয়েছে স্যার কবে হয়েছে স্যার কিছু মনে করছেন না তো তাই হয়েছে? হ্যাঁ দাম দিচ্ছে তো আমরা ওদের মতো না স্যার, চাকরি ভাইয়ের বয়স হবে নাকি? বন্ধুরা একটা বার্থডে পার্টি দিতে এসেছে স্যার একটু বলি আপনারা খাওয়ার কম তাহলে তো তোমাদের বিয়ের বয়স হয়ে গেছে। হ্যাঁ স্যার আপনি তো বাসায় বলে দিন তো এগুলো তো বাপ মা একটা ব্যাগ বোঝেন স্যার, ওই শোনো, এইসব একটা বুদ্ধি শিখা দিই। কি রে কোর্স দিয়ে দেবো স্যার। ওই কোর্স ফি দাও ওই একটা বুদ্ধি শিখা দিই যে হলো যে ওই তোমার এক ছেলে তার বাবা বলছে, মানে ওর বিয়ে করার শখ হয়েছে, ডিস্টার্ব করে স্যার এটা। ওর বিয়ে করার শখ হয়েছে, বিয়ে করবে। এখন হচ্ছে ওর বাবা বলছে যে বাবা তোমার বিয়ে কত বছর বয়স হয়েছিল? তো বলছে যে আমার বিয়ে 21 বছর বয়স হয়েছিল। তখন ছেলে বলছে তেবে যে চাপায়ের ভাষায়, মানে তেবে যে মানে ওর বয়স 23 হয়ে গেছে। হ্যাঁ, তবে যে স্যার এখন ও বোঝাতে যাচ্ছে যে তোমার বিয়ে 21 হয়েছিল না, তবে যে কিন্তু চাপায়ের ভাষায় বলছে তেবে যে না স্যার ওই চাপে তবে বলে ও আচ্ছা, তবে যে তখন ওর বাবা বুঝতে পারছে ওহো আমার বিয়ে 21 হয়েছে, ছেলের 23 হয়ে গেছে। মানে ওটাই বলতে যাচ্ছে যে আমার তো 23 হয়ে গেল, আমার বিয়ে দিচ্ছে না কেন? মানে বাপের বিয়ে হয়েছে 21 বছরে। আমার কথা হয়েছিল। আমার স্যার 15 বছর বয়সে বিয়ে করেছে না এখানে তো নাই। 25 আর ওই চাকরি মান করে দিয়ে হচ্ছে তাহলে তোমার বিয়ে করার বয়স দিতে আর আপনি বলেছিলেন বিয়ে করে দাও যেমনি বাইরে থেকে পাশে করে মধ্যে আমাদের ঘুরে রে আমার বাবা বলেছিল আমার ছোট আমি করতে ক্লাস ওই আগে এসে ক্লাসে বস এইটুকু আমরা বলবো। হ্যাঁ, এই স্যার কবে এই যে পেইন্টাম কথাটা বইয়ের মধ্যে আছে, কিন্তু ধরো ছবি তো নাই যে পেইন্টাম আসলে কি। তো এটা আঁকা থাকলে তুমি পেইন্টাম থেকে এটা বুঝতে পারবে। হেলেন হেলেন কোনটা? হেলেন বা কর্পস, আর হেলোজেন বা সেকেন্ডারি কর্টেক্স। হেলোজেন বা সেকেন্ডারি কর্টেক্স, হেলোজেন বা সেকেন্ডারি কর্টেক্স। বুঝছেন? রিসার্চ হয়ে গেছে তো? হ্যাঁ স্যার দিয়ে আইলো স্লো ঠিক আছে স্যার। পারে না এই যেটা তাদের কথা সবার ঠিক ডিস্টার্ব করে স্যার, টাকা নেই স্যার। তাদের কথা সবার ঠিক কিছু জানা সব কথা বাজে ছবি কেন হয়ে গেছে? কিছুটা হয়েছে, পুরোটা হয়নি। ওটা তো কাজটা করছেন। রিজন কম। বাইরে দাও, ওই যে টাইম হয়ে গেছে না এখন বাইরে যাবে এটা বোঝাবো যে 5 মিনিট পরে ফোন ধরে নিতে হয়। বলো 5 ইমার্জেন্সি হতে পারে স্যার, মানুষ Emergency জীবনে হতে যাবো, যাবো। বইয়ের নিচে দাঁড়িয়ে আছে ওটা তুই জানিস তুই? আমি জানি না থাকতে পারে। জি স্যার এবার একটু বুঝে নাও বিষয়টা। হ্যাঁ, যে উদ্ভিদের দেখো এই যে উপরে যে কোষ যার নাম হাইপোডার্মিস বা অধোতক, হ্যাঁ, তার বাইরেটা কি বহিতক। এই হাইপোডার্মিসের কোষগুলো কিন্তু এই হাইপোডার্মিসের কোষগুলো হলো স্থায়ী টিস্যু। এরা কি স্থায়ী টিস্যু। তো স্থায়ী টিস্যু যখন ফিল করে যে লম্বাইতে বড় হচ্ছে কিন্তু হচ্ছে পুষতে বড় হচ্ছে না, তখন হ্যালো ইমার্জেন্সি কথা এক ঘন্টা থেকে বলা লাগবে? এই ইমার্জেন্সি কথা বলে দে, বলা তারপরে শেষ হয়ে যায়। এই দেখো না, এই স্থায়ী টিস্যুগুলা যখন ফিল করে যে আমাকে পুষতে বড় হতে হবে, তখন সে প্রথমে বিভাজিত হয়ে কর্ড ক্যামিয়াম নামে এক ধরনের কোষ তৈরি করে। তো কর্ড ক্যামিয়াম কি? ক্যামিয়াম হলো এক ধরনের রূপান্তরিত ভাজক টিস্যু। এর সরল বাংলা অর্থ পরিবর্তনকারী কোষ, যে ভাজক টিস্যুটিকে একটু পরিবর্তিত। এদের বাংলা অর্থ পরিবর্তনকারী কোষ বা পরিবর্তনকারী ভাজক টিস্যু। পরিবর্তনকারী ভাজক টিস্যু, পরিবর্তনশীল ভাজক টিস্যু। হ্যাঁ,
তো তাহলে তো যেহেতু ভাজক টিস্যু, কর্ক মানে কি? কর্ক বলতে বোঝায় শক্ত বা বাহক, উদ্ভিদের বাইরের দিকে যে শক্ত অঞ্চল তৈরি করে ওটাকে কর্ক বলা হয়। তো এখন কি হবে দেখো, যে কর্ক ক্যাম্বিয়াম এই যে এই অংশগুলা খেয়াল করো, এখানে যে আয়তাকার যে কোষগুলো আছে না, জোগাড়ে দেখতে দাও, আয়তাকার কোষ আছে না, এরা কিন্তু কোলেন গ্যামা বা স্টেলেন গ্যামা হয়। তাহলে এই দেখো কি তৈরি করে, এই কি করে বাইরের দিকে করে কি ফিলেম বা কর্ক কোষ মানে শক্ত কোষ তৈরি করে। এই যে শক্ত কোষ, এরা কিন্তু কোলেন গ্যামা বা স্টেলেন গ্যামা জাতীয় হয়, বাইরের দিকে করতেছে, এই জন্য এর নাম হলো কর্ক কোষ মানে শক্ত কোষ তৈরি করে। আর ভিতরের দিকে আবার তৈরি করে সেকেন্ডারি কর্টেক্স। সেকেন্ডারি কর্টেক্স হলো প্যারেনকাইমা জাতীয় কোষ হয়। তো বাইরের দিকে যেহেতু কর্ক কোষ তৈরি করে, শক্ত কোষ তৈরি করে, এই জন্য এর নাম হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। এই জন্য এর নাম হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়াম কিন্তু স্থায়ী টিস্যু, এই যে স্থায়ী টিস্যু, এই স্থায়ী টিস্যু বিভাজিত হয়ে প্রথমে এটা হয়, যদিও এত দূরে হয় না, এখানেই হয়, কিন্তু হওয়ার পরে তো আবার বিভাজিত হয়ে এগুলো হবে। এখন আমি পুরো এখানে আঁকলে তো সরাতে পারবো না, বুঝছো? উদ্ভিদ তো সরাই দেয়, কিন্তু আমরা তো সরাতে পারবো না, সেজন্য আগেই দূরে আছে। এখন বইয়ের মধ্যে একটা কথা আছে, প্রেইডাম কাকে বলে? বলবা যে কর্ক কোষ, কর্ক ক্যাম্বিয়াম এবং ফিলোজেন, এই তিনটে কোষকে প্রেইডাম বলে। বইয়ের মধ্যে কিন্তু প্রেইডাম কথাটা লেখা আছে, কিন্তু কাকে বলে লেখা আছে? তাহলে তিনটা কোষকে একসাথে বলা হয় প্রেইডাম। আরেকটা উদাহরণ আছে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। আচ্ছা, তাহলে এটা আগামী দিন এটাও রাখতে হবে, হ্যাঁ। আর আগামী দিন তো পরীক্ষা না, তারপরে তো পরীক্ষা, কাজে এইটুকু পড়া ধরবো, খুবই অল্প পড়া, এই যে এইটুকু পর্যন্ত, সেকেন্ডারি ভাজক টিস্যু পর্যন্ত, সেকেন্ডারি ভাজক টিস্যুটা আর পড়া করে না আসলে জরিমানা। এই অল্প পড়া করে আসবে সবাই।